আর ওকে সহজে কারোর কাছে যেতে দেন, ওকে একলাই রাখে। রাত্রিবেলা সব ভুলভাল গল্প শুরু তার সঙ্গে তার জীবনে ঘটে, এবং সেটা ও অনুভব করে। লিটারেলি আমাকে স্বীকার করেছে, যখন আমি বলেছি ও স্বীকার করেছে আমাকে যে হ্যাঁ আমার সঙ্গে এটা হয়, আমি জানি আমার সঙ্গে এটা হয়। এটা কতদিন চলবে? যতক্ষণ না তুমি কনফার্মেশন দিচ্ছ যে আর আমার সঙ্গে কিছু হচ্ছে না, এক, যতক্ষণ না আমি কনফার্ম বুঝতে পারছি তোমার সঙ্গে আর কিছু হচ্ছে, দুজনকেই মিলতে হবে। আমি যখন মা তারার পুরো বর্ণনা জানি না, তখন আমি তারা মায়ের দর্শন পাই। পরে তো আস্তে আস্তে ভূতেরও কি বাচ্চা হয়? সার্চ করে দেখবেন, ডেভিল চাইল্ড, গুগলে আছে। হ্যাঁ, সোদপুর নিবাসী একটা পরিবারের সেরকমই ঘটনা হয়েছিল তন্ত্রের দ্বারা, কিন্তু সেটা শত্রুর পক্ষে। আর সেই তন্ত্র বিপক্ষে লড়ছে আমাদের সবার প্রিয় অশোক মহারাজ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। আজ মেডিটা লেজেন্ড ওয়াইটি জাংশনে আবারও অশোক মহারাজ রাতে আমি গল্পটা বা ঘটনাটা শুরু থেকে শুরু করতে। ডেভিল চাইল্ড শুনলে সবাই আটকে ওঠে, জানো তো। এমন একটা জিনিস যেটার বাস্তব আবার অবাস্তব, যে ভৌতিকভাবে সন্তান যার যার সঙ্গে হয়েছে শেষে জানে যেটা কত ভয়ঙ্কর। আবার যার যার সঙ্গে হয়নি তর্কের বিষয়ে ঠাট্টা করে উড়িয়ে দেবে, কিন্তু এটা সত্যি ঠাট্টা করে উড়িয়ে দেওয়ার জিনিস নয়, তার একটা বড় কারণ ডেভিল চাইল্ডের ক্ষেত্রে আমি দেখেছি। ডেভিল চাইল্ড বা ডেভিল চাইল্ড আসাটা, তার আগে বহু মানুষের জীবন নষ্ট হতে দেখেছি আমি এই ক্রিয়ার জন্য। এই ক্রিয়ার যে নাম, সেই নামটা হচ্ছে হাবাস ক্রিয়া। সাধারণত তান্ত্রিকেরা কুতন্ত্র ক্রিয়া, মানে আমি সব থেকে বলে, আমি কেন, আমার গুরুদেব এবং সবাই বলে যে তন্ত্রের সব থেকে নিকৃষ্ট ধরনের এই প্রয়োগ হচ্ছে হাবাস প্রয়োগ। হাবাস হচ্ছে এমন একটা আত্মাকে প্রয়োগ করতে হয় যে আত্মার ক্যারেক্টারটা ঠিক না, অর্থাৎ তোমাকে মানুষ আগেই চয়ন করে রাখতে হবে, বেঁচে রাখতে হবে যে এই মানুষটার ক্যারেক্টার ঠিক না, মেয়েদের প্রতি সবসময় তার একটা খারাপ নজর আছে, সেই মানুষ মারা গেলে সেই মানুষের আত্মা দিয়ে এই ধরনের ক্রিয়া হয়। আর এই ক্রিয়া করার জন্য সেই একই রকম তন্ত্রের যে যে সামগ্রী, কাপড় হোক, চুল হোক, তার সঙ্গে ছবি, নাম, রক্ত, এগুলোকে দিয়ে সেই পুতুল বানানো, বিভিন্ন রকম ভাবে ক্রিয়াকে তৈরি করে তারপর স্থাপিত করা হয় এই আত্মার কবলে। আর এই আত্মার কবলে বেসিক্যালি এই যে ডেভিল চাইল্ডগুলো বা এই ধরনের হাবাস ক্রিয়া, এটা কিন্তু সুলেমানি ক্রিয়াতে হয়, মুসলিম ক্রিয়াতে সব থেকে বেশি প্রয়োগ হয়, তার কারণ কবরটা তারা খুব ভালো মতন পাওয়া যায় এই মানুষের। আচ্ছা, এই ডেভিল চাইল্ড যে হচ্ছে, এই মানে ডেভিল চাইল্ডটাই কি মানে প্রেত? প্রেত যেটা আমরা এই সিনেমাতে বা সিরিয়ালে দেখবে কেন, সেই বলে না অন্ধকার কায়েম রাহে, ওর জন্য তার সন্তানকে দরকার, এরা বংশবৃদ্ধি করবে, এরকম ব্যাপারটাই হয়। এবং এই ডেভিল চাইল্ড সার্চ করলে এদের ছবি দেখতে পাবে, এদের ভিডিওকে দেখতে পাবে। এরা খুব বেশি দিন বাঁচে না, বা কোনো কারণে বাঁচানো হয় না, কারণ এরা নিরন্তর বড় হতে থাকে। সন্তান জন্মাবার পর এদের চোখ পুরো লাল, মুখ এত বড়, এবং ওরা ওই ঘন্টা 2-3 বাদে বাদে একটু একটু করে বড় হয়। এই সন্তানগুলো কোনো জায়গায় কোথাও বেঁচে নেই এখনো পর্যন্ত, বা বাঁচিয়ে রাখে না, যে কোনো একটা ব্যাপার বিষয়টা। এই জায়গাতে জোরপূর্বক একটা ব্যবহার করে ডেভিল চাইল্ডকে আনা হয়, বা শয়তানের কাছে পাঠানো হয়,
আর একটা কখনো কখনো রাস্তাতে শয়তানের কবলে কেউ পড়ে যায়, খুব কম এটা পড়ে। 99% হচ্ছে শয়তানের কাছে প্রেরিত করতে হয়। আর এই শয়তানের কাছে প্রেরিত করা অর্থাৎ পাঠানোর জন্য একটা মিডিয়েটর দরকার হয়। আর মিডিয়েটারও হবে কিন্তু এই যেটা বললাম যে বাজে ক্যারেক্টারের একটি আত্মা এর মিডিয়েটর হবে। আর এই যেমন একটা তান্ত্রিক হবে। না না না, তান্ত্রিক তো তন্ত্রক্রিয়া জানে। হ্যাঁ। এবার সেই তান্ত্রিক এমন আত্মাকে বেছে নেয় যে আত্মার ক্যারেক্টার বাজে, সেই আত্মার দ্বারা এই ডেভিল চাইল্ডের সৃষ্টি হবে। যখন কোনো মানুষ কারোর কাছে এই ধরনের ক্ষতি করতে যায় তো এর পার্সেন্টেজ লোক খুব কম, এরা খুব গুনে চুনে কয়েকজন আছেন যারা এই ধরনের ক্রিয়া করেন, কিন্তু শুধু এই ধরনেরই ক্রিয়া করে। এর ভালো ক্রিয়া কিছু করে না। না, এর ভালো ক্রিয়া কিছু করে না। আর এর কবলে পড়া আমার কাছে অনেক রকমের ক্লায়েন্ট এসেছে। সাউথ থেকে এসছিল, আমাদের নর্থ থেকে এসছে। তো সাউথ টু নর্থ আমি প্রচুর ক্লায়েন্ট এরকম পেয়েছি যারা এই হাবাসের শিকার হয়েছে। আর এই হাবাসের শিকার যারাই হয় তাদের একটা ছোট্ট 2-3টে সিমটম শরীরের মধ্যে দেখা দেয়। কেন এগুলো আগের থেকে বলা, তার কারণ ঘটনাটা বোঝবার জন্য ঘটনাটা কিভাবে ঘটে সেটা জানার দরকার ছিল। দেখবে হঠাৎ করে ইনার পার্টে, আমাদের শরীরের ভিতরের অংশে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়, পুরুষের ক্ষেত্রে খুব কম গুনে চুনে হয়, এবং পুরুষের ক্ষেত্রে হলে সুন্দর ছেলেদের ক্ষেত্রেই খুব হয়, খুব কম। আর সুন্দর মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়, এই মানে সুন্দরীদের ভূত ধরে এরকম ব্যাপার। তো হঠাৎ করে ধরো আমাদের কি হলো, ধাক্কা লাগলে কালশিটে পড়ে, এই তো গল্প জানি। সায়েন্স অনেক গল্প বলতে পারে, কিন্তু ধাক্কা লাগলেই এই কালশিটেটা পড়ে অ্যাজ পার সায়েন্টিফিক। কিন্তু ধাক্কা লাগেনি, কোনো কিছু হয়নি, তাহলে ওরকম দাগ হয় কি করে? কোনো বাইট? একদম। এই বাইটা আমরা ধরো প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী এদের যখন মিলন হয় তখন এরা এই ধরনের বাইটের আন্ডারে চলে আসে, কখনো কখনো নিজেরা। এই বাইট সেই বাইট যাকে আমরা লাভ বাইট বলে থাকি। সেই দাগ, যে দাগ প্রথম অবস্থায় একটু গোলাপি, তারপরে নীল গোলাপি, তারপরে ব্ল্যাক কালার আসতে শুরু করে, নীল তারপরে ব্ল্যাক কালার আসে, আবার আস্তে আস্তে অটোমেটিক ঠিকও হয়ে যায়। এবং সেটা 2 থেকে 3 দিন 4 দিনের মধ্যেই এটার পুরো টাইম পিরিয়ডটা চলে। এই তন্ত্রের প্রয়োগ, এই ডেভিল চাইল্ড জন্য যে প্রয়োগটা, যখন হাবাসের প্রয়োগ হয় কারোর উপরে, তখনও কিন্তু তার এই ধরনের জিনিস দেখা যায় সেম একদম। এবং সেটাই ইনারে। তুমি যদি এতটুকু ধরো জামা পড়ছো, তাহলে এইখানে হচ্ছে না, যতটা তোমার ঢাকা ততটা। এবং এমন পার্টি হয় এটা, যে পার্টকে তুমি ওপেন করে দেখাতে পারবে না, প্রাইভেট করবে একদম। আর তার সঙ্গে সঙ্গে আঙ্গুলের ছাপের যে প্রেশার দিয়ে ধরলে যেরকম ছাপ, সেরকম কালচিটে পড়া বা দাগ, বা কখনো কখনো সরু সরু আঁচড়ের দাগ। এর আগের আমরা ঘটনা উল্লেখ করেছিলাম, সরু আঁচড়ের বদলে মোটা করে ফালি করে দিচ্ছিল, সেটা ছিল এক ধরনের ঘটনা। এটা আর এক ধরনের ঘটনা, যেখানে সরু করে দাগ পড়তে থাকে, অর্থাৎ ওই পিন দিয়ে, আলপিন দিয়ে যদি এটা আঁচড় পড়ে যেরকম দাগ পড়বে, ওরকমভাবে দাগ পড়ে। এই ডেভিল চাইল্ড মানে এই হাবাসের আন্ডারেই যখন যায় এবং এই হাবাস অনেকটা পুরনো হয়ে যায়, তখন ডেভিল চাইল্ড আসার জায়গা থাকে। কারণ হাবাস ক্রিয়াটার নামই দেওয়া আছে যে শারীরিক সম্পর্ক ঘটানোর ক্রিয়া। একটি আত্মা দ্বারা সাধারণ মানুষের ওপরে চালনা করে তার ওপর শারীরিক নির্যাতন দেওয়া, যেগুলো আমরা সিনেমাতে দেখি। সেই ঘটনা কিন্তু এখনো জীবিত, এখনো মানুষের ওপর হয়, যেটা কিন্তু আমার ক্লায়েন্টের ওপরে হয়েছে। আমরা সত্যের যে ক্লায়েন্টকে ধরতে চাইছি, বা আমরা যে কোনো ধরনের ক্লায়েন্টকে ধরি না কেন, তাদের ক্ষেত্রে মানে ওদের ক্ষেত্রে একটু বেশি হয়ে গেছিল। অন্যদের ক্ষেত্রে মাত্রাটা একটা জায়গায় গিয়ে থেমে থাকতো, ওদের ক্ষেত্রে থামেনি। ওদের ক্ষেত্রে গিয়ে হঠাৎ হঠাৎ করে এই ধরনের জিনিস আসতে শুরু করে।
ওদের ক্ষেত্রে সেই বহু পুরনো হয়ে যাবার ফলে সেই দাগ, সেই আঁচড়ের দাগ এগুলো আসতে থাকে। যখন এই তুমি দেখবে, এটা তোমার আমার দেখা না, আমাদের অভিজ্ঞতা আমার তাই। আজকে আমি অভিজ্ঞতা শেয়ার করছি, লোকে পডকাস্ট দেখবে, জানতে পারবে। কেউ কেউ বলবে হ্যাঁ আমার সঙ্গে তো এরকমটাই হতো, লজ্জায় বলতে পারি না। হ্যাঁ, রাত্রে শুলে কাপড়টা আস্তে আস্তে উপরে উঠে যায়। তুমি দেখবে, আচ্ছা আমার শুলে কিরকম শুলে প্রত্যেক দিনই কাপড় উঠে যায়, কত বাজেভাবে শোবো যে কাপড়টা পুরো উঠে যাবে। সেটাই। এটা কিন্তু লক্ষণ হাবাস আসার। হাবাস ধীরে ধীরে মানুষকে গ্রাস করে এইভাবে, এবং যার উপর হাবাস হয় এই দাগের পর তার উপরে হাবাস হচ্ছে কিনা, অর্থাৎ তার উপরে শারীরিক নির্যাতন হচ্ছে কিনা বোঝবারও রাস্তা কিন্তু রয়েছে, যেটা ওরা বুঝেছে তারপরেই আমার কাছে এসছে। সেটা হচ্ছে তোমার শরীরের মধ্যে কোনো এনার্জি পাবে না, ঘুম থেকে যখন উঠবে তুমি কোনো এনার্জি পাবে না শরীরের মধ্যে। টায়ার্ডনেসই থাকবে। হ্যাঁ, ঘুম ভাঙলো কিন্তু উঠতে ইচ্ছে করছে না, গায়ে জোর নেই, মানে শুধু মন ইচ্ছে করছে না সেটা না, কিন্তু মন বলছে ঘুম থেকে উঠে পড়, তুই জেগে গেছিস, শরীরের সেই শক্তিটা নেই বা সেই এনার্জিটা নেই যে এনার্জিতে সে উঠে বসবে। প্রাইভেট পার্টে ব্যথা, প্রাইভেট পার্ট নানা রকম। আমার রিসেন্ট ক্লায়েন্ট আছে এরকম, যার সঙ্গে রিসেন্ট এখন টিল ডেতে আমার ক্লায়েন্ট আছে যার সঙ্গে এরকম ঘটনা ঘটে। সে জানে সেটা, এবং সে জানে শুধু না, সে এটা নিত্যভোগী বলে আমার আর কিছু করার নেই, কারণ এটা কাটাতে গেলে একটা অর্থের প্রয়োজন। ওর কাছে বলছে আমার নেই, আমি কি করব। আর ওকে সহজে কারোর কাছে যেতে দেন, ওকে একলাই রাখে, রাত্রিবেলা সব ভুলভাল গল্প শুরু তার সঙ্গে তার জীবনে ঘটে, এবং সেটা ও অনুভব করে। লিটারেলি আমাকে স্বীকার করেছে, যখন আমি বলেছি ওকে স্বীকার করেছে আমাকে যে হ্যাঁ আমার সঙ্গে এটা হয়, আমি জানি আমার সঙ্গে এটা হয়, এবং এটা আমি আস্তে আস্তে মেনে নিয়েছি, মানে অভ্যস্ত বলা ভুল হবে, মেনে নিয়েছি। ওদের ক্ষেত্রেও সেরকমই কিন্তু ঘটনাগুলো ঘটে, এবং এই চাইল্ডগুলো কারোর কারোর ক্ষেত্রে স্টে করে যায়, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু স্টে করে না। অর্থাৎ চাইল্ড 9 মাস থাকবে পেটে হয় না, 7 মাস থাকবে হয় না, 2 মাস 2.5 মাসের মধ্যেই অটোমেটিকলি সে মিসক্যারেজ হয়ে যায়। খুব কম যেখানে ডেভিল চাইল্ড জন্ম নিতে পারে, খুব কম। সব জায়গায় ডেভিল চাইল্ড জন্ম নিতে পারে না, এটা ডেভিলের সব থেকে বড় অপারকতা, ডিসঅ্যাডভান্টেজ। এরা কুমারী বলো আর বিবাহিত বলো, সবার ওপরেই এই অত্যাচার চলে আসে। অ্যাকচুয়ালি এ তো ধরে না, এ তো পাঠানো আর হিংসাতে লোকে করে। তো ওই যখন হিংসাতে করে তখন এর উপরে এই অত্যাচার হতে থাকে, এবং এই অত্যাচার যখন ওরা অনেক দিন নয় অনেক বছর মেনে নিয়েছে, তারপর কিন্তু তার ওই ব্যাপারটা এসছে শারীরিক নির্যাতনের জায়গা। প্রথম দিকে আসে, প্রথম দিকে এই হাবাসে কারুর ওপরে শারীরিক নির্যাতন আসে না, দাগ, আঁচড়ের দাগ, তারপর কাপড় তোলার গল্প। এই যে কাপড়টা উঠে যাচ্ছে রাতে, এই যে আমার যে ক্লায়েন্ট ছিল সে তো কাপড় খোলা, মানে সকালবেলা দেখতো নেই, শরীরে কোনো কাপড়ই নেই, খোলা রয়েছে। অনেকে মানসিক বিকার বলবে, কিন্তু এটা মানসিক বিকার নয়। রোজ কি করে হতে পারে? মানসিক বিকার নয়, সুস্থ সবল, তার সঙ্গে কথা বললে তুমি বুঝবে, সুস্থ সবল কর্মজীবনে কর্মজীবী মানুষ, আজও বলছি কর্মজীবী তো প্রাইভেট ফার্মে কেউ, প্রাইভেট অফিসে কেউ কাজ করছে, এবং প্রাইভেট জায়গায় তো এত সহজ নয় কাজ করা। সরকারি জায়গায় ফাঁকি মারার অনেক গল্প থাকে, প্রাইভেটের জায়গায় বছরের পর বছর কাজ করার জায়গা তোমার ফাঁকি মেরে চলবে না। তো তার মধ্যে হোশ বুদ্ধি জ্ঞান সব কিছু আছে, তারপরও তার সঙ্গে রাত্রে ঘটনা। তো এটা খুব ভয়ানক জিনিস, যে ঘটনা তোমাদেরকে তুলে ধরছি না, যে এই ডেভিল চাইল্ড শুনতে, অ্যাকচুয়ালি এই ঘটনাগুলো না শুনতে খুব সহজ লাগে। তুমি শুয়ে আছো, হঠাৎ তোমার ঘুম ভাঙলো, তুমি দেখলে সারা শরীরে কাপড় নেই, কেমন লাগবে?
তুমি শুয়ে আছো, কাপড়টা তোমার পুরো গায়ের ওপরে তোলা। মেয়েদের ক্ষেত্রে তুমি ভাবো, কাপড়টা তার পুরো ওপর অবধি তোলা। ভাববে কিছু একটা হয়েছে, মানে তার সাথে, চলো নাবিয়ে নিলে, আবার ঘুম ভাঙলো যখন সকালে তখনও দেখলে তাই। কিন্তু গায়ে কাটা দিচ্ছে। তাহলে কত ভয়ানক তার জীবনে ঘটে, যে জিনিসটা তার অজান্তে তার ওপর শারীরিকভাবে নির্যাতন রাতের পর রাত, দিনের পর দিন না, রাতের পর রাত হয়ে যায়। মানে এইটার একটা কোন ফিলিংস আছে, যেটা যে জানে তার একটা অন্য টাইপের ফিলিংস আছে। যে মানে এটাও জানে যে তার উপর জবরদস্তি করা হচ্ছে, তার একটা অন্য টাইপের ফিলিংস আছে। এটা তো কিছুই জানে না, না, কিছু জানে না ফিলিংসটা কি হয়। একদম। সকালবেলা তুমি যদি দেখো তোমার প্রাইভেট পার্টে প্রবলেম হয়ে রয়েছে, জায়গা ভিজে আছে, কি বলবে তুমি? এই জায়গাতে তুমি বুঝতে পারছো যে তোমার থাইসের ওপরে, হাতেতে কাল ছিটে দাগ, না কেউ চেপে ধরে রেখেছে সারা রাত, বা চেপে যদি জবরদস্তি করে তার আঙুলের দাগ তার ওপরে পাওয়া যাচ্ছে। সে কি বলবে? রাত্রিবেলা কেউ এসছিল আমার ঘুমের ঘরে, খাইয়ে দিয়ে কিছু ঘুমিয়ে পড়েছিলাম, জবরদস্তি করছে, ছিটকে নিতে দেওয়া। একলা ঘর, একদিন হতে পারে, একদিন হতে, হ্যাঁ, দুদিন হতে পারে, দিনের পর দিন তো নয়। এই দিনের পর দিন এদের সঙ্গে ঘটনা ঘটেছে, এবং দিনের পর দিন না গো, এদের পর বছরের পর বছর। তারপর এরা আমার খোঁজ নিয়ে আমার কাছে আসে। সেই একই রকম ক্রিয়া, বিভিন্ন ক্রিয়া চলে। এদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল যে এরা যখন ক্রিয়া করতে আসছে, এদের আউটসাইড প্রবলেম করছে, এদের ওপর প্রবলেম কিছু করছে না, এদের আউটসাইড প্রবলেম তৈরি করছে যাতে এরা না ঢুকতে পারে এখানে। এবং আমরা যদি একটু অন্যভাবে তার্কিক জায়গায় যাই, তাহলে লোক বলবে এরা মূর্খ, ইলিটারাল, এরা অশিক্ষিত মানুষ, তাই এরা ভাবছে এরকম তন্ত্রমন্ত্র হচ্ছে। কিন্তু বলে না, অশিক্ষিতদের জন্য তন্ত্রমন্ত্র, শিক্ষিতদের না। কথার কথায় শিক্ষাগত যোগ্যতায় একজন পিএইচডি করা, আর একজন পিএইচডি করছে তোমার আমাদের এই পৌরাণিক সব ঐতিহাসিক সাংস্কৃতিক যে আমাদের তথ্যগুলো রয়েছে, এগুলোর উপরে একজন রিসার্চ করছে। এখানে আমাদের ধরো এই দাপর যুগ কী হয়েছে, যুগ যুগান্তরের যে ঘটনাগুলো, এগুলো নিয়ে রিসার্চ করছে। তাহলে নিশ্চয়ই সে অশিক্ষিত নয়, একদমই। তাই না? পিএইচডি কমপ্লিট হলে সে ডক্টরেট, দুই বোনই তাই, হ্যাঁ, দুই বোনের। তাহলে তুমি বোঝো তাদের স্থান কোথায়। এবং এই হাবাস যাদের ওপরে হয়, আমি যতজনকে দেখেছি ততজনের সম্পর্ক টিকতে দেয় না, যার যার ওপরে হাবাস হয়। মানে সে ভাবে সেই তার স্বামী, তাকে দেওয়া হয় এরকমভাবে লিড যে তার অধিকার এই মেয়েটির ওপর বা এই আত্মাটির ওপর, এই শরীরটির ওপর তারই শুধু অধিকার। তাকে এক ঘরে করে দেওয়া, সবার থেকে আলাদা করে দেওয়া, সব কিছু তৈরি হতে থাকে। এদের ক্ষেত্রেও তাই, সবার থেকে, সব আত্মীয় স্বজন থেকে আলাদা, এক ঘরে হয়ে গেছিল ঘর, ব্যাস এই কাজে যেত, এসে ঘরের ভিতর ঢুকে বসে থাকত। এই ঢুকে থাকতে 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 এরা বেরোবার চেষ্টা করে, যে বেরোতে, অল টাইম তো ক্যাপচার থাকে না, যখনই মাথায় ঢোকে যে বেরোতে হবে, তখন খোঁজে এরা যে বেরোনো যায় কি করে। এবং এদের আমি যখন কাজ করি শুরুতে, পরের দিকে তো ঠিক হয়ে গেল, শুরুর দিকে একদম, তখন এদের ওই যে ডেভিল চাইল্ডের মিসক্যারেজ হয়েছে। আমাকে বলছে মহারাজ এরকম ঘটনা, কারণ আমাদের সঙ্গে তো ডিটেলসে কথা বলতে হয়, লাজ লজ্জা ছেড়েই বলতে হয়, কিচ্ছু করার নেই, বলছে। আচ্ছা, এই মিসক্যারেজ যেটা হবে, সেটা যেরকম নর্মাল মিসক্যারেজ যেটা হয়, মানে ভ্রূণটাকে, তুমি দলাটাকে বুঝতে পারছো তো? সাধারণ মানুষ বা সাধারণ যারা একদম কিছু জানে না, তারা একটা হকচকে যাবে, কি হলো। এরা তো মানে সমাজ, পরিবেশ এবং শিক্ষা সব কিছুর সঙ্গেই তো যুক্ত।
যার জন্য বুঝতে পারছে যে ব্যাপারটা কি ঘটলো। না, আমি যেটা বলছি না, আমি বলছি যে পড়ে গেলে মিসক্যারেজ হতে পারে, ঠিক আছে? না না, অটোমেটিক ও ওয়াশরুমেতে মিসক্যারেজ হচ্ছে। হ্যাঁ, ওখানে কি মানে ব্লিডিং হয় তো খুব, শুনেছি। হ্যাঁ, ব্লিড করলো, দেন ভ্রূণ যে দলাটা আচ্ছা। যে যখন আমার সঙ্গে ছিল কাজ করার অবস্থা, প্রথম দুবার এদের এই ঘটনা ঘটে, তারপর আর এদের সঙ্গে সেটা হয়নি। দুবার টোটাল এদের সঙ্গে আমার কাছে থাকা অবস্থায়, মানে যখন আমি কাজ শুরু করি, তার মধ্যে গ্যাপ পড়ে যাচ্ছিল, ওদের কাজের মধ্যে আসতে পারছিল না, তখন এদের দুবার এই ঘটনা এদের সঙ্গে কিন্তু ঘটে, যেখানে ব্লিড অ্যান্ড ওই একটা দলা বেরোচ্ছে। এবং মজার বিষয় দেখো, এই ঘটনাটা হতেই পারে তাহলে অন্য কোনো পুরুষ বা বয়ফ্রেন্ড, তর্কের খাতিরে হতেই পারে। যার সঙ্গে ঘটছে সে তো আর মিথ্যে বলবে না, তার কি আছে, তার তো পরিবারটাই নেই, সে দুই বোন, তার কাকে মিথ্যে কথা বলতে যাবে, কাকে কৈফত দেওয়ার কেউ নেই, কাকে কৈফত দিতে যাবে, তা দুই নেই, দুই বোনই তো একই রোগে ভুগ, কৈফত দেওয়ার ব্যাপার নেই না কাউকে, হয়েছে হয়েছে। সে তো এসে তান্ত্রিকের কাছে পয়সা দিয়ে খরচ করে বলবে না আমাকে বাঁচাও, আমার এরকম হলো, তার হয়েছে, সে তো ভাববে চলো ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বয়ফ্রেন্ডকে নিয়ে থাকবো, বিয়ে করবো, ঠিক আছে, এই তো গল্প। তো তান্ত্রিকের কাছে তো আসবে না, তো তান্ত্রিকের কাছে এসছে তো তার অসুখটা হয়েছে বলে, নাহলে আবার হবে সেটার protection অসুখটা, হ্যাঁ অসুখটা হয়েছে বলে তো এসছে। হ্যাঁ, তো তান্ত্রিককে সে বেছেছে কারণটা এইটাই, নাহলে তো ডাক্তারকে বাঁচত। তার যদি নর্মাল ভাবে আমাদের যেরকম নর্মাল লাইফ লিডে ব্যাপারগুলো আসে সেরকমটা হলে ডাক্তারকে বাঁচত, তাহলে প্রোটেকশন নিত, কিছু না কিছু করতো। এখানে তো তার একটা তান্ত্রিকের কাছে এসে প্রচুর টাকা খরচ করে বলতো, গল্প ফাঁদতে আসতো না, কারণ আমার কাছে কৈফিয়ত দেওয়ার ওর কিছুই নেই, আমি কে, আমি তো ওই ঘটনা ঘটবার বহু পরেও আমার কাছে ভিজিট করে এসছে, তাহলে আমি ওর কোনো রকম ভাবে আত্মীয় স্বজন গার্ডিয়ান নই, ওর কেউ আশেপাশে নেই যাকে কৈফিয়ত দেবে, তাহলে রাখলেই বা কি আর থাক না রাখলেই বা কি, তাই না? কিন্তু যার সঙ্গে ঘটে সে জানে তার সঙ্গে কি ঘটলো আর কি ঘটলো না। আর এটা তো খুবই পেইনফুল। পেনফুল তো প্রচুর। তার কারণ তুমি একটা জিনিস বোঝো, ঘটনাটার সাক্ষী তুমি, কিন্তু ঘটনাটা জানো না। কিরকম ঘটনা? ঘটনাটা পুরো সাক্ষী তুমি, ঘটনাটা সবই তোমার সঙ্গে, তুমি ঘটনাটাই জানো না। এই হাওয়াসের ক্ষেত্রে গিয়ে এরকমটা হয়। এবং আজকের আমার কথাটা যারা শুনতে পাচ্ছে, যাদের যাদের সঙ্গে হয়েছে এটা বা হয়, তাদেরকে জিজ্ঞেস করবে, সন্তান বা এটার জন্য বলছি না, এই দাগ, এই সরু আঁচড়, সে সবাই বলবে আমি জানি না কি করে হয়েছে, কিন্তু হয়েছে। তাহলে কি এটা কম বেশি সবার মধ্যেই মানে আছে? যাদের যাদের ওপরে এই প্রেতাত্মার চালান চলে তাদের তাদের ওপরে হবে হবে। একদম। এই প্রেতাত্মার মধ্যে সরু দাগ যাদের পড়ে তারা এমনি প্রেতাত্মার কবলে পড়ে, মানে সেটা ভৌতিক প্রেতাত্মা এগুলোর কবলে পড়ে। কিন্তু সরু দাগের সঙ্গে যদি ওই কালো দাগ আসে, তোমাকে জেনে নিতে হবে হাবাসের কবলে পড়েছে। কারণ আত্মা, প্রেতাত্মা, ভূত প্রেত সহজে মানুষের অরাকে ধরতে পারে না। আমি যদি তাকে ধাক্কা না দিই সে আমাকে ধরতে পারবে না। তাই ভূত প্রেত কাউকে ধরে না, আমরা ভূত প্রেতকে ধরা দিই। এই মুসলিমদের যে জিন বলে, জিনের রাস্তা কাটা, এইসব ঘটনায় একদম জিন বলি আমরা। এই যে এই মুসলিমদের ক্ষেত্রে তো জিন তো সব থেকে বেশি ভালো জিনই হয়, খারাপ জিন খুব কম ব্যবহার হয়। এই খারাপ জিন বা খারাপ আত্মাদের মধ্যে এই হাবাস, হামজাদ এরা আসে, বুঝতে পেরেছ? হামজাত বলতে একই জিনিস, একই জিনিস? একই। এই হামজাদ দ্বারা এই ধরনের শারীরিক পীড়া প্রদান করা হয়, হামজাদের আন্ডারে ফেলে যে ভোগ করে, এবং এই ভোগ আর সম্ভোগের জায়গায় গিয়ে সেই মেয়েটার জীবন পুরোটাই বরবাদের জায়গায় আসে। এবং এই বরবাদগুলো কিরকম ভয়ঙ্করভাবে দেখো, যার জীবনে প্রথম এইটা অ্যাপ্লাই হলো, তার আস্তে আস্তে যত বন্ধু বান্ধব, বিশেষ করে সব থেকে কাছের বন্ধু আছে, এমন ঝগড়া বাঁধাবে সম্পর্কটা
এটা মেয়ে হলেও বা ছেলে হলেও? যার ওপরেই আসবে তার সব বন্ধু বান্ধব আস্তে আস্তে তার সার্কেল থেকে বাদ দিয়ে দেয়। মানে এটা ইনসিকিউরিটি তো করে। এটা ওদের ইনসিকিউরিটি কিনা জানি না, বাট ওদের নেচার, এটা ডমিনেট করাটা ওদের নেচার। এবং আরেকটা জিনিস তুমি খেয়াল করবে, যদি কখনো এরকম রোগী পাও বা পেশেন্ট পাও, সেই ক্ষেত্রে ওদের গিয়ে আমি নিজে দেখেছি, যখন খুব পুরনো হয়ে যায় তখন রাতের বদলে আস্তে আস্তে দিনেতেও অত্যাচার হতে শুরু করে। মানে বহু বছরের পুরনো হয়ে গেলে সেটা দিনেতে অত্যাচারও আসে। তুমি এই অত্যাচারের মাত্রা দেখে তুমি বুঝতে পারবে, অর্থাৎ সব কিছু হিসেব করলে বুঝতে পারবে এটা কত বছরের পুরনো। জিজ্ঞেস করারও প্রয়োজন হবে না। হ্যাঁ, আলটিমেটলি যাকে অ্যাটাকটা করছে তাকে তো একা করে ফেলছে একদম। তারপরে সুবিধাও হচ্ছে সেই মানে। আর ধীরে, এবং যার উপরে এইটা কাজ হয় তাকে দেখলে তুমি বুঝবে যে এর শরীরে মনে আর কিছু নেই, সবই বেরিয়ে যাচ্ছে। যেরকম আমাদের অনেকে বলে, অনেকে নয়, এটা অনেকটাই এরকম, কর্ণপিশাচিনী সাধনায় সাধকের যা হয়, এই হাবাস বা হামজাদের পাল্লায় পড়ে ক্লায়েন্টদেরও তাই হয়। যখন তুমি হৃষ্টপুষ্ট তখন ঠিক আছে, চলো সামলে নিচ্ছ, কিন্তু এরা প্রেত, এদেরকে তুমি সামলাবে কি করে? এদের তো ওর অনেক ঊর্ধ্বে, মানে এদের একবার হয়তো আমাদের 20-30 বার, তো এর ইকুয়ালিটি তো কোনো নেই। তাই এদের সন্তুষ্টির ব্যাপার নেই, আর সন্তুষ্টি হলো আবার 10 মিনিট বাদে আবার শুরু। কর্ণপিশাচিনীতে কি হয়, বেশিরভাগ মানুষ কর্ণপিশাচিনী সাধনা না করে, মানে জানে না পুরোটা কিভাবে করতে হবে, নেবে পড়ে। আবার এই কর্ণপিশাচিনী সাধনা যারা জেনারেল ভাবে লোকের থেকে জেনে নাবে, এদের ক্ষেত্রে গিয়ে সমস্যা কি হয়, এরা যেহেতু প্রপার গাইডটা পায় না, এই কর্ণপিশাচিনী সাধনার জন্য আগে তোমাকে নৃসিং সাধনা কমপ্লিট করতে হবে। সেটাই সাধনা। ধরো পাড়ায় মারামারি হবে, তুমি মারামারি করতে যাবে, তাহলে হাতে কিছু নিয়ে যেতে হবে। যদি কিছু নাই থাকে তাহলে তুমি কি করে যাবে? ঠিক সেই রকমই, যদি মারামারির সময় কিছু না নিয়ে যাও, উল্টো দিকের লোক সব কিছু নিয়ে এসছে, তাহলে তোমাকে মারই খেতে হবে, তুমি কন্ট্রোল করতে পারবে না। প্রেতকে কন্ট্রোল করতে গেলে প্রেত যার দ্বারা কন্ট্রোল হয় তাকে সিদ্ধি লাভ করতে হয় আগে, তবে প্রেত তোমায় কন্ট্রোল করবে না, তুমি প্রেতকে কন্ট্রোল করবে। যে বড় বড় গুন্ডারা বড় বড় শক্তিশালী লোকেদের আন্ডারে থাকে কেন বলো তো? ও ওকে কন্ট্রোল করতে পারে বলে, নাহলে তো ওই গুন্ডা সবাইকে কন্ট্রোল করে। তাহলে ওর কাছে গিয়ে জি হুজুরি করে কেন? কারণ ও ওকে কন্ট্রোল করে। এটা বুঝতে পেরেছো? অসুবিধা হলেও ওই যে আছে হ্যাঁ, সে বাঁচাবে। বাঁচাবে। তো সেই রকমই প্রেত বিদ্যায় আসতে গেলে তোমাকে ওই বিদ্যাটাকে আগে নিতে হবে। তার কারণ যখন তুমি ওই বিদ্যে নেবে, তখন ওই বিদ্যে যখন আসবে ও জানে এই বিদ্যেটা জানে, কারণ ওরা সেগমেন্টে বোঝা যায়, বুঝতে পারে, তখন ও চুপ করে বসে থাকবে। যেরকম ওই মাস্টাররা দেখো না, বাঘকেও বলে এক, ওই বাঘই কার ঘাড় মোটকে ফেলে দিচ্ছে, আর ওই বাঘকেই লাঠি মেরে 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 রিংয়ের মধ্যে দৌড় করাচ্ছে, চাকার মধ্যে হাঁটাচ্ছে। তো এই যে তোমায় মাস্টার হতে হয় আগে, তারপর কিন্তু না জেনেই লোকে করে। এটা একটা বিশদ পার্ট কর্ণপিশাচিনী, নেক্সট আমরা কোনো সময় সেটা নিয়ে আলোচনা করব। ঠিক এই কর্ণপিশাচিনীর মতনই কিন্তু এই হাবাস বা হামজাদ, যেটাকে প্রেরণ করা হয়। আমার শুধুমাত্র এই পরিবারই ভোগ করেছে এরকম নয়, আমি সিনেমা আর্টিস্টদের মধ্যে তোমাকে দেখাতে পারি, আমার ফিল্ডে সিনেমা আর্টিস্ট আছেন, অভিনেত্রী আছেন যার ওপরে এই হাবাস ক্রিয়ার প্রয়োগ হয়েছে। আবার এরকম আমি তোমাকে বললাম না, সাউথ টু নর্থ, সাউথেও একজন ছিলেন, একজন না বেশ অনেকজন, তার মধ্যে একজন আমার খুব কাছের। এবার খুব কাছের কেন আমি তোমাকে বলি, লোকে বলে তো মহারাজের কাছে পয়সা লোকই সব থেকে বেশি গুরুত্ব পায়, ঠিক আছে, তাহলে একটু বলি এমন খুব কাছের কেন, এবং যদি কোনোদিনও আমার পডকাস্ট দেখে ও বুঝবে আমি ওরই কথা বলছি।
ওদের কথাই বলছি, ওর হাজবেন্ড রিক্সা চালায়। সেই লোকটা কিন্তু আমার খুব কাছেরই, অরিজিনালি কাছের। এবং ওর উপরে হাবাস কিরকম হতো, ওকে বিছানায় শুতে দিত, সারাক্ষণ মাটিতে শুইয়ে রাখতো, বিছানায় শুলে পা ধরে নাড়িয়ে নিচে, ফেলেও হ্যাঁ নিচে একদম। তোমার মজার বিষয়, শীতকালেতেও ও স্নান করছে। মানে এখন তো ঠান্ডা পড়ে না, তাহলে আগে যে ঠান্ডার আমরা শৈত্য প্রবাহ যে গল্পটা ছিল, যে এই তো শীতকাল, এসি চলছে, আমরা বসে আছি, তার মানে এই সেই শীতকাল না যে শীতকাল আমরা পেয়েছি, সোয়েটার কম্বল, শীতকাল এলে মানে কম্বল গায়ে দে, সেই শীতকালেতে ঠান্ডা জলে স্নান করা গ্রামের দিকে কিরকম লাগে, একটা টাইম কন্টিনিউ তাই। স্নান করা যায় না। হ্যাঁ, সেই অবাস্তবে আজকে সে স্বাভাবিক জীবনে, আজকে তার গরম লাগে, আজকে তার ঠান্ডা লাগে, ওয়েদার চেঞ্জের সাথে সাথে সবকিছু হয়, ওর বস সবকিছু পারে সে করতে। তো শুধুমাত্র অবিবাহিতদের ওপরেই হবে তা সেটা নয়, বিবাহিতদের ওপরেও আসে। গরিব বড় লোক দেখে ব্যাপারটা নেই, এটা যার উপরে, ওদের ক্ষেত্রে পাশের বাড়ির থেকে এই প্রবলেমটা এসেছিল, পাশ থেকে। এদের ক্ষেত্রে আবার আত্মীয় স্বজনেরা এটা করেছে। আর এই হাবাস করতে গেলে কিন্তু তার ব্যবহার করা চুল, তার কাপড়, তার চুল বা তার রক্ত বা নখ, এই ডিএনএ সিস্টেমটা কিন্তু প্রয়োজন হয়, যেটাকে একটা পুতুল বানানো, যেটার মধ্যে স্থাপন করা, যেটার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা, তারপর প্রেতকে জাগান, তার কাছে ওটাকে দেওয়া, তারপর তাকে আদেশ করা এবং তার ওপর নিত্য কাজ করা। এই এতগুলো পার্টের পর গিয়ে এই হাবাস তৈরি হলো। এই হাবাস তৈরি হবার পর একটা পার্ট ওখানে, তো ওখান থেকে আর একটা পার্ট যাবে এদের এখানে, যেটা এর ঠিকানা হবে। অর্থাৎ বাল্ব এক জায়গায় লাগাচ্ছ, তার টেনে আর এক জায়গায় প্লাগে লাগাচ্ছ, দেন সুইচ মারবে, ও জ্বলবে। তাই যার যার ওপরেই হাবাস হয় বা তন্ত্রক্রিয়া হয়, কুতন্ত্রক্রিয়া, যাই ক্ষতির এনি কাইন্ড অফ ক্ষতি যার ওপরেই হয়, তার বাড়িতে, তার পেটের ভিতরে, তার গায়ে, তার বস্ত্রে বা তার জমিতে এই নেগেটিভের একটা পার্ট থাকবেই থাকবে। সেটা খাইয়ে দিয়ে তোমার শরীরে ঢুকিয়ে দিই, তোমার মাথায় দিয়ে দিই, তোমার গায়ে দিয়ে দিই, তোমার কাপড়ের মধ্যে কোনো কারণে রেখে দিই, তোমার বাড়িতে পুঁতে দিই, কোথাও না কোথাও থাকতেই হবে। সেম এফেক্ট সব জায়গায় একদম, তারপর গিয়েই এই এফেক্ট আসবে, তার আগে এর মাত্রার মতন এফেক্ট আসবে না। মানে কাউকে তুমি কিছু দেবে আর তার কাজ করছো না, মানে ধরো কারোর ক্ষতি করছো, শুধু দূর থেকেই করছো, সে মাত্রা কিন্তু আসবে না যতক্ষণ না এর একটা পার্ট ওখানে যাবে। মানে সব কমপ্লিট হওয়ার পর তারপর এখান থেকে একটা পার্ট উঠবে, উঠে যাবে। এই আলাদা আলাদা করে দুটো পার্ট কিন্তু করলে কাজ হবে না। যদি জিজ্ঞেস বলতেই পারো যে আপনি কি করে জানেন, কাজ তো আমাদেরও, তাই সব শিখতেই হয়। হ্যাঁ, নেগেটিভ শিক্ষা, পজিটিভও শিক্ষা, মানে শিক্ষা। হ্যাঁ, তোমাকে এটার উদাহরণ দিতে গেলে আমার একটা সিনেমা, একটা ছোট্ট সিনেমার একটা ছোট্ট ডায়লগ, মানে ঘটনাটা বলতে হয়। সেটা হচ্ছে ট্যাঙ্গো চার্লি, যে বইটায় ওর নামটা কি সিনেমাটিস্টের, অজয় দেবগন। এই অজয় দেবগনকে যখন বলছে এই পুলটা আতঙ্কবাদীরা এসে ডেটোনেটার এইভাবে করবে, তখন জিজ্ঞেস করছে যে এই পুলটার কোনখানে লাগালে এই পুলটা উড়ে যাবে একবারে, তখন বলে এইখানে লাগালে, তখন ওইটার সুরক্ষা করছে। বুঝতে পেরেছ? ঠিক সেই রকমই যখন এই সেগমেন্টগুলো হয়, তো আমাদেরকে জানতে হয় যে এটা কিভাবে হচ্ছে, তবেই তুমি একে সুরক্ষার জায়গাটা তৈরি করতে পারবে। নাহলে তো তুমি কোথা থেকে উৎপত্তি, কিভাবে কি সেগমেন্ট আসছে সেটা যদি না শেখো, তাহলে তুমি এখান থেকে তাকে বাঁচানোর রাস্তাটা পারবে না।
তাই বাঁচানোর জন্য তোমাকে ওই ক্রিমিনাল মাইন্ডের হতে হবে। তো ও ওকে জিজ্ঞেস করেছিল, ক্রিমিনাল হয়ে যদি আতঙ্কবাদী আমি হই তাহলে কোথায় লাগাবো? তখন বললো তাহলে এটা এইখানেই লাগাবে। তো বললো এইখানেই সুরক্ষা দেবো। ব্যাপারটা বুঝতে পেরেছো? ঠিক সেই রকমই আমাদেরও ভাবতে হয় যে একটা তান্ত্রিক যদি এর উপরে ক্রিয়া করলো তাহলে কিভাবে করলো, তাহলে আমাকে এই সিমটম নিয়ে গেছে, তার মানে এতগুলো স্টেজ পার হয়েছে, আমাকে এই স্টেজের এইখান থেকে ঢুকতে হবে, তবে গিয়ে আমি একে এইখান থেকে বের করে আনতে পারবো। আজকে তারা খুশি, তারা সুখী, সব ভালো আছে। তুমি যে ওটাকে বাঁচিয়েছো, ঠিক আছে, এই বাঁচানোটা মানে কিরকম ভাবে বাঁচালে, মানে মিসক্যারেজ করে? না না, মিসক্যারেজ অটোমেটিক হয়ে যায়। এটা আমার মিসক্যারেজ করার আমার কোনো এটা কৃতিত্ব নেই যে আমি মিসক্যারেজ করিয়েছি। আমাদের কাজ হচ্ছে সবার আগে লিঙ্ককে কাটা। ওর জিনিসপত্র যেখানে আছে সেখান থেকে ঊর্জা এসে ওকে ধরে। তাহলে আমাকে সবার আগে ওর বাড়ির পুরো জায়গাটাকে বন্ধন করো কেটে। বাড়িকে যেই তুমি আটকাবে একটা লিঙ্ক পার্ট বন্ধ হতে শুরু করবে। অর্থাৎ তুমি যদি ধরো এইখানে ঝামেলা হচ্ছে, পাড়াটাকে কারফিউ জারি করে দাও, ঝামেলা হবে? ঠিক সেই রকমই তোমাকে কারফিউ জারি করতে হবে। এবার দুটো ভাবে এই ক্রিয়াটা করি। কেউ যদি পুরো কাজটা করায় তাহলে খরচার ব্যাপার, তো তাহলে আমি তার বাড়িটাকেই পুরো বন্ধন করে ক্রিয়া করি, মানে একদম অরিজিনাল বন্ধনটা থেকে যাবে। আর যদি সে অর্ধেক খরচ করে তাহলে আমাকে ওই হিসেব করে বন্ধন আবার খুলে নিয়ে পালিয়ে যেতে হয়, মানে তাকে তার রেজাল্ট দিয়ে বন্ধনটা খুলে দিতে হবে। বুঝতে পারছো? এবার সেই বন্ধন করার পর তারপর তার খণ্ডন হচ্ছে এই বন্ধনের সাথে সাথে, মানে একাধারে বন্ধন ঢুকছে, একাধারে তারও পরিষ্কার হচ্ছে। এবার এই খণ্ডন করার পর তাকে আবার যজ্ঞে বসানো হয়। এই খণ্ডনগুলো একটা বিশেষ ডিম, যে ভ্রূণকে নেওয়া হয়। শুধু ডিম দিয়ে খণ্ডন হবে এর কোনো মানে নেই। মোচা দিয়েও হয়, লেবু দিয়ে লাড্ডু দিয়েও হয়, লাউ দিয়ে, চাল কুমড়ো দিয়ে হয়, পাঁচমা দিয়ে হয়, নানা রকম জিনিস দিয়ে হয়। তো এটা ধরো ডিম দিয়ে করছি, তো তোমার চারপাশের ঊর্জাকে ওই ডিমের মধ্যে সংগ্রহ করা হয়। বাচ্চাদের যেরকম নজর না পায় ওরকম টাইপের, ওরকম ঘুরিয়ে সেটাকে জলের মধ্যে ফেলা হয় পঞ্চভূতের মধ্যে ওকে আটকে রাখার জন্য। জল তত্ত্বে ওকে ফেলা হয়। তারপর আবার আর একটা পার্ট আসে, সেই পার্টটা হচ্ছে চৌসার ক্রিয়া আসে, যেই পার্টটায় আবার ঘুরিয়ে তাকে নিয়ে গিয়ে ভূমিতত্ত্বে ফেলা হয়। বুঝতে পেরেছো? এবার যদি কোনো কারণে এই দুটোতেও হয়ে যায়, এই বলতে গেলে 100%ই হয়ে যায় কাজ অন্যান্য কাজের সাথে সাথে। আর তারপরে আমরা করি গিয়ে অগ্নিতত্ত্বে নিয়ে আসি, যজ্ঞ ক্রিয়ার মাধ্যমে যজ্ঞের আহুতি দিয়ে অগ্নিতত্ত্বে। আমরা পঞ্চভূতের মধ্যে ত্রিতত্ত্বের অন্তত সব থেকে বেশি এর ব্যবহার আমি করি। প্রয়োজন হলে তখন বায়ুতত্ত্বের মধ্যে আমরা যাই, আদারওয়াইজ আমরা বায়ুতত্ত্বে যাই না। তো ভূমিতত্ত্ব, অগ্নিতত্ত্ব, জলতত্ত্বের মধ্যে দিয়েই আমি এই ক্রিয়াগুলোকে মেনটেন। আমি সবসময় যে কোনো, শুধুমাত্র যে হার্বাস ক্রিয়া এটা নয়, এনি কাইন্ড অফ বান কাটানো বা গ্রহদোষ কাটানো বা মনের ইচ্ছে পূরণ করা, সব কিছুর মধ্যেই এই তিন তত্ত্বের আমি ব্যবহার করে থাকি। ওদের ক্ষেত্রেও আমি সেই তিন তত্ত্বের ব্যবহার করি। আমরা প্রথম জলতত্ত্বের মধ্যে যাই, তারপরে হচ্ছে তোমার ভূমিতত্ত্বের মধ্যে যাই, এবং তার মাঝে অগ্নিতত্ত্ব শুধু ঘোরাঘুরি করতে থাকে। এরপর এগুলো হয়ে যাবার পর জল তত্ত্বটা কন্টিনিউ চলতে থাকে। এটা কতদিন চলতে থাকে? যতক্ষণ না তুমি কনফার্মেশন দিচ্ছ যে আর আমার সঙ্গে কিছু হচ্ছে না, যতক্ষণ না আমি কনফার্ম বুঝতে পারছি তোমার সঙ্গে আর কিছু হচ্ছে না। দুজনকেই মিলতে হবে। আমি শুধু বলবো যে তোমার সব ঠিক হয়ে গেছে, তুমি দেখছো আমার কিছু ঠিক হয়নি, তাহলে সেটা মিথ্যে। আমি যতক্ষণ, হ্যাঁ তুমি কনফার্ম দিয়ে দিলে যে আমি ঠিক হয়ে গেছি, কিন্তু আমি যতক্ষণ না কনফার্ম হচ্ছে তারপরেও ততক্ষণ কাজ চলবে। বুঝতে পেরেছো? ওদেরও সেরকম ভাবেই ওইরকম কাটানো হয়। খণ্ডন ক্রিয়া চলে, চৌসার ক্রিয়া চলে, উতারা ক্রিয়া চলে। যজ্ঞগুলো অনেকগুলো যজ্ঞ হয়। অমাবস্যার যজ্ঞ ছিল, সাধারণভাবে দেবী ডামরির আমি যজ্ঞ খুব বেশি করে প্রয়োগ করে থাকি, যেটা ভূতত্ত্বের মধ্যে যায়, ডামরি ক্রিয়া হয়। তো এগুলোর মাধ্যমে করে এদেরকে কবচ দিয়ে শরীরকে বন্ধন করা হয়। তারপর থেকে ওদের আর সেই প্রভাব আসেনি। সকালবেলা উঠে দেখতো কোথাও দাগ, কোথাও কাটা,
কাপড় নেই, এই গল্প তারপরে এদের বন্ধ হয়ে যায়। কিন্তু এই চৌসার ক্রিয়ার আগে অবধিতে প্রচণ্ডভাবে এদের জ্বালিয়েছে। এটা কারা করেছিল মানে? এটা তাদের সম্পত্তি নিয়েই গল্প। এর আগের গল্প যেরকম সম্পত্তি নিয়েছিল, এই গল্পটাও সম্পত্তি নিয়ে, কিন্তু এদের সম্পত্তির সাথে সাথে অ্যাকচুয়ালি এরা খুব, প্রথম তো মা বাবা স্থাপিত, ঠিক আছে, মানে অর্থের দিক দিয়ে শক্তিশালী, কিন্তু এরা শিক্ষিত ছিল প্রচুর। এখানে হিংসে, সম্পত্তির সাথে সাথে তার থেকেও বেশি হিংসে ছিল। কেন এরা এত বেশি শিক্ষিত, কেন এরা ভালো থাকবে, এই ভালো থাকার গল্পেতে গিয়ে এদের এগেনস্টে মানুষ দাঁড়িয়ে পড়ে। আর আত্মীয় স্বজনের মধ্যেই সব থেকে বেশি জেলাস ছিল, তাই আত্মীয় স্বজন থেকেই এই ক্রিয়া উঠে আসে, যেখান থেকে অতি সহজে পেয়ে যায় জিনিসগুলো। না, ঘরে আসা মানুষ তো সংগ্রহ করে তাড়াতাড়ি, সংগ্রহটা তাড়াতাড়ি করে আবার সুন্দর করে ঘরে গুছিয়ে রেখে দিয়ে গেছে। যখন সেটা তোমার ওই ইনঅ্যাক্টিভ হয়, তারপরে সব পয় পরিষ্কার সব কিছু, তখন হাড্ডি পাওয়া গেছিল। হ্যাঁ, একটা বোতলের মধ্যে হাড়, ছবি, সব কিছু দিয়ে একটা বোতল সিল করা, এই মানে দিয়ে গালা দিয়ে পুরো মুখ সিল করা। আর তোমরা ওই বোতলটাকে নিয়েই ড্যামেজ করেছো? হ্যাঁ, পরে যখন পাওয়া গেল তখন ওই বোতলটা তোমার, আমার যাওয়া যাবে না, কারণ ক্লায়েন্টের বাড়িতে আমি যাওয়া মানে তো মুশকিল, কারোর বাড়িতে আমি যাওয়া মানে তো সারা পাড়া ওর থেকে আর কথা বলবে না। আজকে যদি আমি তোমার বাড়িতে যাই, তো পাশের বাড়ির লোক তো বুঝবে এ তো অশোক মহারাজ এসছে, তাহলে ভয়ঙ্কর। ওর বাড়িতে জ্বর হলেও ভাববে তুমি করিয়েছো জ্বরটা। ব্যাপারটা বুঝেছো? এই ঘটনার জন্য মুশকিল। তো জেনারেলি আমি যাই না, সেই জন্য কারোর বাড়িতে, মানে নেমন্তন্ন থাকলেও যাই না, কম বেশি চেনে মানুষ সেই কারণে। আর যেহেতু আমি কালা জাদুর ওয়েস্ট বেঙ্গলে ওয়ান অফ দেম, আমার পরিবার, আমি, সেহেতু ওই কালা জাদু গল্পটাতেই তো বুঝতে পারছো যে ব্ল্যাক ম্যাজিক, এই তো সেই ও তখন আমি এখান থেকে যখন ওটা শো হলো, দেখতে পেলো, তো ফোন করলো এরকম জিনিস। আমি তখন বললাম দাঁড়া, এখন ধরবি না, আমি আগে ওই আগের দিন মনে আছে বন্ধনের কথা বলছিলাম, যার যত ক্ষমতা সে তত দূরে গিয়ে বন্ধন করবে, আমরা একটা পডকাস্টে যেটা আলোচনা করলাম, সেই একই জিনিস এইখান থেকে, সেইটার ওই তোমার প্রশ্নের উত্তর এটাই ছিল যে আমি এইখান থেকে সেটা বন্ধন করি। তখন চক্রবিউ বন্ধন করতে হয়, এই বড় যখন কাজ হয় তখন চক্রবিউ বন্ধন প্রয়োজন হয়, যাতে বিহু বন্ধন না করলে তুমি যে কোনো সময় কেটে দিতে পারে। বিহুবন্ধনই এক বন্ধন যাকে কাটা যায় না। এই বিহুবন্ধন করিয়ে ওদের জিনিস, কারণ ওদের ওপর তো আছেই আছে, এবং যাকে নিয়ে আসছে সেই আছে, ওটা বুঝতে পারছো? সে তো এত সহজে না গাড়ি ভিড়িয়ে দেবে এদিক ওদিক। তো ওকে ওই বিহুবন্ধন ওদের করা হয়নি, কিন্তু বিহুবন্ধন ওই সাবজেক্টটাকে করা হয়েছে, যাতে ও কোথাও কাউকে না কিছু করতে পারে। ধরো তোমাকে আমি করে দিলাম, তুমি ওকে নিয়ে আসছো, ও রাস্তায় তোমার গাড়িকে ভিড়িয়ে দেবে, নাহলে অন্য গাড়িকে তোমার সঙ্গে লাগিয়ে দেবে। বহুবার এরকম বহু মানুষের হয়েছে। আমার বাড়িতে এই চৌসার ক্রিয়ার রাতের খাবার নিয়ে আসছে, মুরগি, তোমার ডিম, চাল, ডাল, এরকম। আগে তো সবাই কিনে নিয়ে আসতো, পরে বুঝতে পারলো যে এদের পয়সা দিলে এই ভালো হবে, বয়ে আনতে হবে না, তো কিনে নিয়ে আসছে, ধরে বেটাকে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। আমাদের এই সামনের মুখের যে পুকুর, তখন তো এটা পুকুর ছিল, মানে ডোবা ছিল কোন একটা, ডোবার মধ্যে রিক্সা সমেত উল্টে দিয়েছে। আর এমনিও এরকম অনেক শোনা গেছে, মানে এই যে এখন তো খুব এটাই চলছে, এরকম অনেক ঘটনায় শোনা গেছে যে তারাপীঠে নিয়ে যেতে হবে, যার উপর প্রেত চালনা করানো হবে, তাকে জানানো যাবে। হ্যাঁ, কিন্তু প্রেত টের পেয়ে যায়, পেট টের পেয়ে যায়। ধরো এই যে চৌসা, ওকে ফেলে দেওয়ার ব্যাপার, ওইখানে বাড়িতে আমার মুরগি রয়েছে, রাত্রে খাবার দিতে যাবো, 3-4টে মুরগি গেল মরে। আমার এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে পডকাস্ট করছি, ঠিক এই জায়গাটা যেখানে তুমি আমি বসে আছি, সেখানে আমার ওই রকম পাখির বড় খাঁচা ছিল। পাখির খাঁচার মধ্যে মুরগি থাকতো, কারণ মুরগি রাত্রিবেলা খাবার যায় আমার প্রেতেদের। তখন এইখানে আমার ফেসবুকেতে আছে মহারাজের আড্ডাঘরে, আমার ফেসবুক যখন হতো লাইভ করতাম, সেখানে পাবে আমার ঠিক ওই জায়গাটায় কাজ করছে আমার একজন কাঠমিস্ত্রি বাবু বলে। ও দেখছে মুরগিটা ওইখান থেকে, মুরগিটা এরকম ভাবে ওর সামনে দিয়ে এরকম যাচ্ছে, চ করতে করতে এইখানে একদম নিচে। তুমি দেখো তোমার সামনে দিয়ে মুরগিটা এরকম কেউ টেনে নিয়ে যাচ্ছে, কাউকে দেখতে পাচ্ছ না, কিরকম লাগবে, এরকম টুং করে গিয়ে এখানে নিচে দৌড়ে গিয়ে কাঁপছে, চলো
কি হয়েছে? তো বাবাকে বলছে তো আওয়াজ উঠেছি, ওপরে এসে দেখছে ওই খাঁচার ভিতরে মুরগির গলাটা এরকম মটকে পড়ে আছে, মুরগির বডি বাইরে, খাঁচার ভিতরে গলা। তুমি বলো কি জিনিস নিয়ে গেছে খাঁচার ভিতরে? যদি খাঁচার ভিতরে গলাটা হয় তাহলে কি নিয়ে গেল, ওকে গলা ঢোকালো কি করে খাঁচা? এটাই বাস্তব। এই প্রেতকে তুমি যদি খুল্লা ছুড়ে দাও আর তুমি ভাবো আমি আমার শরীরকে বন্ধন করলাম, কি হবে? শরীরকে বন্ধন করতেও তোমায় ছোবে না, অন্য জিনিস দিয়ে তোমাকে মেরে দেবে। বা কিছু আসছে সেই গাড়িটাকে খারাপ করে দিল। তুমি গাড়িতে আসছো, ঠিক আছে, তোমার গাড়িকে কিচ্ছু করতে পারলো না, ধরে নাও একটা পাশ থেকে লরিকে ঘুরিয়ে দিল তোমার দিকে। আমার গাড়িটাকে বাঁচিয়ে দিল। হ্যাঁ, এবং যাদের যাদের সঙ্গে এই যে উল্টেছে, ওই যে বলছিলাম ওদের গাড়িকে ফেলে দেওয়া, যখন ড্রাইভারকে জিজ্ঞেস করতে বলছে আমি তো রাস্তা দেখতে পাচ্ছি, আমি কি করে দেখবো যে আমি পড়ে গেলাম ভিতরে, ড্রেনের ভিতরে? বলছে আমি দেখছি রাস্তা, ড্রেনের ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা, এই যে প্রেত, হ্যাঁ, প্রেতকে যখন চালনা করা হয়েছে কিছু একটা মোটো নিয়ে চালনা করা হয়েছে। যারা বাঁচাচ্ছে, তুমি যেরকম বাঁচিয়েছো, তুমি বাঁচাচ্ছে, তাহলে কি প্রেতটার মোটোটা কমপ্লিট হলো না? না, এবার সেই প্রেতটা ইনডাইরেক্টলি কি করছে, মানে সে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। আবার চেষ্টা করতে পারে। হ্যাঁ, ওই আমাদের মতন লোকের উপরে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করে। সেটারই কি বলেছিলাম মনে আছে একটা ঘটনা, চৌসার ক্রিয়াতে কি হয়, সাইড এফেক্ট আসতো। এই খাওয়ারটা দেওয়ার একটাই কারণ যে এই যখন আমরা একে নিয়ে আসি তখন একে আবার আর একটা প্রেতের আন্ডারে ফেলি, যে প্রেত একে ধরে রেখে দেবে, একে আর ছাড়বে না। কারণ একে ছাড়লে যদি কোনো কারণে ছাড়া পায়, ধরো আমার কাছে এলো না, কারণ এ ভটক যায়, এরা আসতে পারে না, তো একে ওকে রাস্তা ধরতে থাকে। আর যে তান্ত্রিক যে পাঠাচ্ছে তার উপরে গিয়ে আবার হ্যাঁ, করা যায়, বিপরীত ক্রিয়া করলেই হলো। কিন্তু একটা জিনিস বোঝো, আমরা তো প্রফেশনাল, আমরা সবসময় চাইবো আমি কেন কাটবো, আমি পয়সা দিলে কাটবো। তোমাকে পাঠিয়েছে ও অমুক নামক ব্যক্তি, আমার জানার দরকার নেই কে পাঠিয়েছে, আমি ওই জিনিস আবার তার কাছেই রিটার্ন দেবো। একদম সিম্পল ভাবে ভাবো, একটা পাইপ হাজারো বেঁকে 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 গিয়ে একটা জায়গায় হিট করেছে, তুমি এখান থেকে কিছু ছাড়লে বেঁকে বেঁকে গিয়ে ওখানে হিট করবে, ওখান থেকে ছাড়লে কোথায় যাবে? এইদিকেই হিট করে। কে করেছে দেখার দরকার নেই, অটোমেটিক সেই জায়গায় যাবে। এরকম কোথাও হয়েছে যে একটা তান্ত্রিক যার স্বভাব ভালো না, আর তুমি তাকে জানো, তার সাথে কোনো লড়াই হয়েছে, মানে শুধু ক্লায়েন্ট? দেখো, বেসিক্যালি আমার 11 বছর বয়স থেকে আমি ধীরে ধীরে তন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছি, আজকে বুড়ো হয়ে এলাম। তো যখন কোনো তান্ত্রিক হন তার আগে তাকে সাধক হতে হয়। এই সাধক দুনিয়াতে থাকার পর আর তন্ত্রের দুনিয়াতে আসতে গিয়ে তুমি অত বন্ধু করে উঠতে পারবে না, না লবিবাজি না বন্ধুবাজি, বন্ধু সাধারণ, বাট তন্ত্রের দুনিয়ায় অত বন্ধু করে উঠতে পারবে না, 2-4 জন পরিচিত ব্যক্তি। এবার তুমি যেরকম, তোমার ফিল্ডও সেই রকমই আস্তে আস্তে তৈরি করবে। তুমি কখনোই কোনো খারাপ মানুষের সঙ্গে ফিল্ড বানাবে না। আর তোমার যদি খুব নাম হয়ে যায় তাহলে জেনারেলি কেউ তোমার পিছনে বলবে কিন্তু পাঙ্গা নেবে না। আমার একটা বদনাম এমনি আছে, এই পাঙ্গা ব্যাপারটা কেউ কোনো তান্ত্রিক নিতে চায় না। আমরা সেই জন্য কেন নিতে চায় না, দেখো প্রচুর আমি গুরু সঙ্গ লাভ করেছি, প্রচুর, তার মধ্যে গিনে চুনে আমার কয়েকটি বড় বড় গুরু আছে যারা, মানে তোমাকে এইভাবে বোঝাতে হবে, তাহলে সিঁড়িতে ভবা পাগলা তার হাতে গড়া তন্ত্র শিষ্য আমার গুরুদেব, হাজারাট মহন্তের হাতে তন্ত্র শিষ্য আমার গুরুদেব, যাকে দেখলে বলতো এ ক্ষতি করার এক্সপার্ট, তান্ত্রিকেরা যে ওর কাছে যাবি না, তা তিনি আমার গুরুদেব। তো এরকম কিছু গুণে চুনে কিছু গুরু আছেন যারা এরকম। এবং তার সাথে সাথে আমার এই জন্ম আমি ফিল প্রাউড যে আমি গুরু বামদেবের স্বপ্নাদেশ পাই, আই ফিল প্রাউড।
মা তারার, তারই দর্শন দেওয়া মা তারা। হুম। আমি যখন মা তারার পুরো বর্ণনা জানি না, তখন আমি তারা মায়ের দর্শন পাই। পরে তো আস্তে আস্তে তার ধ্যান, তার কিছুর পড়ে বর্ণনাতে তাকে জানতে পারি, কারণ আমি দক্ষিণাকালীর বিদ্যার মধ্যেই তার আগের থেকে, এবং তার আগের থেকে তো আমি ভৈরব বিদ্যাতে রয়েছি। তো এই কারণে আমার খুব বেশি সার্কেল নেই। আমি মিডিয়াতে থেকেও আমার কেউ নেই, মানে মিডিয়াতে আমি থাকা অবস্থায় যে মিডিয়া অনেক বন্ধু হয়তো, নট এ সিঙ্গেল আ পার্সন। তার মানে শত্রুও নেই? শত্রু আছে প্রচুর, শত্রু গেছে। কারণ জ্যোতিষদের তান্ত্রিক বানিয়েছি তো, তাই শত্রু প্রচুর আছে। কারণ একটা সময় আমি যখন মিডিয়াতে বসি তখন তন্ত্রের ওই প্রচলন ছিল না, ব্ল্যাক ম্যাজিক তো ছিলই না মিডিয়াতে। এই বান্দা যে হাতে জিনিস নিয়ে বসে লাইভ করতো, এবং ওটা হাতে জিনিস নেওয়াটাই ছিল যে জিনিস আমার কাছে থাকতো জিনের, সে জিন আমাকে বলে দিত এই উত্তরটা কি হবে। মানে এই ক্ষমতাগুলো তোমাকে তো সিদ্ধি করতে হবে। একটা তান্ত্রিক তো তার সিদ্ধি দিয়ে তার শক্তি দিয়ে সে তার বর্ণনা করতে থাকবে। জিনিস বলতে আমি দেখেছি তোমার আগের প্রোগ্রামে লাল মতো। একদম। আজকে তো অনেকে বড় বড় টেলিফোন নিয়ে বসে, আমি তো বলি এখন টেলিফোন নিয়ে বসে, কিন্তু ওটার জন্য সিদ্ধি করতে, আর ওর হার অনেক বড় হয় না, ওর হারটা ওরকম ছোটই হবে। কারণ যে জিনিসটার বলি দেওয়া হয় সেই জিনিসটা অত বড় হয়ই না তো, সুতরাং ও মানুষের হারই না। এটা কোনো মানুষের হার না যে মানুষকে থেকে তুমি সংগ্রহ করবে, এটা একটা পশুরই হার। সেই পশুকে অমাবস্যাতেই বলি দিতে হয়, আর এক অমাবস্যা অব্দি তার উপরে সাধনা করতে হয়, এবং সেটা 4 রাস্তার মোড়েই সাধনা করতে হবে। তো এটা এরকম এত সহজ নয়। তো এই জায়গা থেকে কেউ আমার সঙ্গে অত বন্ধুত্ব করে না। আমারও অত টাইম ছিল, যেতাম প্রোগ্রাম করি, এখনো যাই, কাজ করি, চলে আসি। সেই যাতায়াতের পথে 1-2 জন মানুষের সঙ্গে যা গল্প বা পরিচয় হয়, কিন্তু সেইভাবে বন্ধুত্ব আমার কারুর সঙ্গে নেই এখনো, টিল ডেটে আমার কারুর সঙ্গে সেইভাবে বন্ধুত্ব নেই। যার কারণে কি হয় যে মানুষকে আমার শত্রু সেটা বুঝি না। এবার আমিও বিচার করতে যাই না কে কাজ জানে কে কাজ জানে না, কারণ আমার বলার জানার দরকারই নেই। আমি যতটুকু জানি আমি ততটুকুর মধ্যে লোককে বলি এই এই কাজ আমি জানি, এর দ্বারা আমি এই কাজগুলো তোমায় করে দিতে পারি, আমি বাঁচাতে পারি, আমি তোমায় বাঁচাতে পারি। এবার গুরুদেব যা শিখিয়েছেন, গুরুদেবদের কাছ থেকে শিখে সেই রকম কোনো তান্ত্রিকের সঙ্গে টার্সেল, হ্যাঁ 100% হয়। আমি যখন একে কাটাবো তান্ত্রিক, তখন ওটাকে বাঁচাবে, এ টার্সেলটা হবে। কিন্তু কে সেই তান্ত্রিক আমরা দেখতে যাই না, কারণ পরিচিত বন্ধু বান্ধবী যদি এই কাজটা ধরে তো মুখ কালাগালি হবে না। আজকে যদি তোমার বন্ধুই এই কাজটা ধরে আর তুমি এই তার কাজটা কাটাও, তাহলে 2 বন্ধুর মধ্যে মুখ কালাগালি। তো জেনারেলি কেউ এটা দেখতে যায় না কে কাজ করেছে, এটা সহজে কেউ দেখতেই যায় না, অন্তত আমি তো দেখতে যাই না, আমার মনে হয় কেউ দেখতেও যায় না। তো এই কাটাকাটি চলে, সেই সময় তান্ত্রিকের সঙ্গে একটা যুদ্ধ তো হয়। ও ওটাকে বাঁচানোর জন্য কাজ করে, মারার জন্য কাজ করে, আমরা এটা থেকে সেটাকে আটকানোর জন্য আর একে মারার জন্য কাজ করি। সেই হিসেবেই বলা হয় সবাইকে যে আপনি কাজ করছেন কাউকে জানাবেন না। এই যে তন্ত্র গুপ্ত ক্রিয়া, এই কারণেই গুপ্ত ক্রিয়া। লোকে ভাবে লুকিয়ে লুকিয়ে করবে, সেটা না। কেউ না জানতে পারে যে তুমি তোমার জন্য কিছু করাচ্ছ, জানতে পারলে শত্রুও জানতে পারবে, শত্রু জানতে পারলে তোমাকে আটকে দেবে। ওদের ব্যাপারে কেউ জানায়নি, কেউ জানতে পারে না, সেই রকমই ভাবে সেটা এগিয়ে নিয়ে গেল। আর এগিয়ে নিয়ে যাওয়া তো সবার ক্ষেত্রে, শুধু ওদের ক্ষেত্রেও না, যাদের যাদের আমি হাবাস করেছি। সেই আবারও বলতে হয় যে তাহলে অভিনেত্রীকেও আজকে সে প্রতিষ্ঠিত, আমার ওই সব থেকে প্রিয় মানুষ যে, সেও আজকে সুস্থ, এরাও সুস্থ। আরো প্রচুর বাচ্চার ওপরে ক্রিয়া হয়েছে, তুমি জানো, বাচ্চার ওপরে ক্রিয়া। মানে ম্যাক্সিমামই এই হাবাস ক্রিয়া। এই হাবাস ক্রিয়াটাই বললাম না, অনেকগুলো পার্ট আছে, তুমি কোন পার্টের ওপরে করছো তার উপর নির্ভর করে। কিন্তু বানের ক্ষেত্রে আমি মেয়েদের ওপরে দেখেছি, আমি কোনো ছেলের ওপরে হাবাস এখনো পর্যন্ত দেখিনি, আমার কাছে কোনো ছেলের হাবাস আসেনি। যত কাজই দেখেছি সব মেয়েদের ওপরেই হাবাস দেখেছি, এবং সব এই একই। এর মধ্যে এক্সেপশনাল ছিল ওরা, মানে অত অব্দি এক্সট্রিম পজিশন ওদেরই গেছে, আর যায়নি। এবং এই যে ওই হাবাস ক্রিয়াতে তুমি দেখবে যে যাদের ওপরে এই প্রয়োগগুলো আসে সবার কিন্তু একরকম সিমটম দেখা দেয় না।
এর মধ্যে আমি হাবাসের বেশ কয়েকজন তিনজনের মতন ছিল যার উপরে হাবাস হয়েছিল, সে সুইসাইড টেন্ডেন্সি তৈরি হতো। সে পরিষ্কার বলতো মহারাজ, ঘটনা ঘটানোর পর মানে হয়ে যাচ্ছে, তারপর তার মাথায় একটা বীতশ্রদ্ধ ভাব আসতো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক কমপ্লিট, সে বুঝতে পারছে, এবং বুঝতে পারছে মানে সে পুরো বুঝছে তার সঙ্গে হলো। এই হওয়ার পর তারপর যখন সে তার শরীরকে ছাড়ছে, তখন সে বুঝতে পারছে, মানে সে তার মাথায় আসছে যে আমার বেঁচে থেকে দিলাম, আমাকে সুইসাইড করতে হবে। তাই সবার সিমটম একরকম নয়, মানে একে অপঘাতের মৃত্যুতে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে এই ব্যবহারের মধ্যে গলায় দড়ি দেওয়া, ধরো গলায় দড়িটা লাগে কাছে, এই দড়ি দিয়েই সেগমেন্টটাকে তৈরি করা হয়, সেই টান তৈরি আসে, এরকম ব্যাপারগুলো ঘটানো হয় ইনস্ট্রুমেন্টের মধ্যে, এই জিনিসগুলো পড়ে। তো এরকম আমার কাছে 3টে ক্লায়েন্টের অবস্থান ছিল যারা তোমার সুইসাইড করার টেন্ডেন্সি তৈরি করে। আজকে গল্পটা শুনলাম, খুবই পেনফুল গল্প এটা। আর আগে পরের গল্পগুলো আরও শুনবো, আরও এরকম যত দিন যাবে মহারাজদা আরও অনেক রকমের গল্প বলতে থাকবে, যে গল্প বা ঘটনা উনি কাঁপিয়ে দেবে আপনাকে। আর আগের দিনের গল্পটা আমি আই বাটনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করলে পেয়ে যাবে। তো এই আজকের গল্পটা কে কোথা দিয়ে শুনছেন কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এখানেই এপিসোডটা আজকে শেষ করছি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।